প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টিভির ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয় বাজেট ও মুদ্রানীতি। আর এই আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি জনাব শামসুল হক জাহিদ, সম্পাদক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। জাহিদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শকের, এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। আলোচনায় ফিরবো। জাহিদ ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘ আলোচনা সমালোচনার পর এই নতুন যে সরকার বিএনপির প্রথম বাজেট, অর্থমন্ত্রীরও প্রথম বাজেট, সরকারের প্রথম বাজেট, সরকার প্রধানের হিসেবে তারেক রহমানের সরকারেরও প্রধান বাজেট। এই বাজেট নিয়ে কেউ বলেছে বিশাল বাজেট, কেউ বলেছে উচ্চাভিলাষী বাজেট, নানান সমালোচনাও করেছে, ঘাটতি নিয়ে সমালোচনাও করেছে, বিশাল ঘাটতি। সব কিছুতেই একটি সমালোচনা ছিল এবং সমালোচনায় একেবারে সমালোচনা মুখর ছিল জাতীয় সংসদ, বিতর্ক হয়েছে বেশ। শেষে আবার দেখলাম যে কণ্ঠভোটে উভয় দলের পক্ষ থেকে সমর্থন জানিয়ে এই বাজেটটি পাশ হয়েছে। সার্বিক মূল্যায়ন কি আপনার? আপনি প্রথমে যে মানুষের যে বাজেট সম্বন্ধে বা যারা ক্রিটিক্স তাদের যে সমালোচনার জায়গাগুলো, যে এটা উচ্চাভিলাষী বাজেট, বিশাল বাজেট, ওইটার ভিতরে সত্যতা আছে, নিশ্চয়ই আছে। এবং শেষকালে যে সমালোচনার পর যে বাজেটটা পাশ হলো, সেটাও যদি হিসাব করেন আপনি জনতুষ্টিমূলক, পপুলিস্ট বলে যাকে। কারণ অনেকগুলো জিনিস যে আপনার বাজেটে ধরা হয়েছিল যেটা ব্যবসায়ী মহলকে আঘাত করত, সাধারণ মানুষকে আঘাত করত, ছোট ছোট ব্যবসায়ীদের আঘাত করত, ওই জিনিসগুলো। তারপর বিশেষ করে কালো টাকার প্রশ্নটা এসেছিল যে রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে সেখানে ছাড় পাবে, কালো টাকার সাদা হয়ে যাবে। এই সমস্ত জিনিস শেষ পর্যন্ত সরকার বাদ দিয়েছে। ফলে যারা সমালোচনা জায়গায় যেগুলো ছিল সেটুক অনেকখানি এখানে অ্যাটেন্ড করা হয়েছে বলে মনে হয়, সমস্যাগুলো সমাধান করা হয়েছে। হ্যাঁ, সমস্যা কিন্তু বাজেটে সমস্যা নিশ্চয়ই আছে। কোনো বাজেটই একেবারে জনপ্রিয় বাজেট হবে, সবার কাছে পছন্দের হবে তা না। কিন্তু এখানে যে বিষয়টা সবচেয়ে বড় এসছে যে আকার, বাজেটের আকার, এটা গভর্নমেন্ট রেভিনিউ তো লাগবে, সম্পদ জোগাড় করার যে ক্যাপাসিটি সরকারের আছে সেটা কতখানি সেখানে ওই ক্যাপাসিটি দিয়ে পরিপূরণ করতে পারবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়। এই জন্য যায় যে আপনি ধরেন যে এনবিআর এর জন্য যে টার্গেটটা সেট করা হয়েছে, এটা হিউজ, প্রায় 7 লাখ কোটি টাকা। 7 লাখ কোটি টাকা। এটা এবছরের যে অভিজ্ঞতা তাতে কিন্তু কাউকে আশাবাদী করে না যে এটা অ্যাচিভ করতে পারবে। এখন পরশুদিন হলো আপনার নতুন একজন এনবিআর এর চেয়ারম্যান নিয়োগ দিয়েছেন। উনি ওই ট্যাক্সেশন সার্ভিসেরই লোক। উনি আশ্বস্ত করতেন এটা সম্ভব। কথা হলো সম্ভব, আশা করা এবং বাস্তবতার মধ্যে অনেক ফারাক আমরা দেখতে পাচ্ছি। অতএব আপনার যে সরকারের যে সম্পদ যোগানের প্রশ্নটা এখানে কিন্তু ফাঁকফোকর থেকেই যায়। এই বাজেটে বলা হয়েছিল যে কর্মসংস্থানমুখী বাজেট হবে এবং এই সরকারের প্রধানমন্ত্রী তিনি এসেই বলেছেন 1 কোটি কর্মসংস্থান করবেন। এই বাজেট যেটি দেয়া হলো এবং সরকারের যে উদ্যোগ নানান ক্ষেত্রে, আপনি আবার বলছেন যে সম্পদ আহরণ এবং যে লক্ষ্যমাত্রা, ব্যয়ের লক্ষ্যমাত্রা, এর মধ্যে একটি বড় তফাৎ আছে। তো এই যে কর্মসংস্থানমুখী বাজেট কি এটিকে বলা যায়? এটা কর্মসংস্থানমুখী, আপনার তো গ্রোথ লাগবে। দ্যাট মিনস আপনার গ্রোথ যখন হবে ইনভেস্টমেন্ট করতে হবে। সবচেয়ে বড় প্রশ্ন আপনার বিনিয়োগ লাগবে। এই বিনিয়োগটা আসবে কোত্থেকে? সরকার বিনিয়োগ করবে, প্রাইভেট সেক্টর বিনিয়োগ করবে, নতুন কলকারখানা হবে, এক্সপানশন হবে, পাবলিক সেক্টরের যে প্রজেক্টগুলো সেগুলো সময় মতো ইমপ্লিমেন্ট হবে এবং গভর্নমেন্টের যে আপনার উন্নয়ন কর্মসূচি আছে সে লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজটা হবে। আমাদের এবছরের যে ধরেন গিয়ে সরকারেরটাই ধরি, সেখানেও তো অনেক ঘাটতি, বোধহয় এখন পর্যন্ত 60%ও হয়নি। ফলে আপনি এই এখন তড়িঘড়ি করে শেষ পর্যন্ত যেটা প্রতি বছর হয়, লক্ষ্যমাত্রা হয় কি ওই ফান্ডটা রিলিজ করেই বলে যে এটা হয়ে গেছে, কিন্তু আসল জায়গায় তো কিছু হয় না। এই একটা জায়গা। তারপর হলো সবচেয়ে বড় আমাদের যে
সংস্থানকারী হলো প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্টের অবস্থা কি? এবার দেখেন প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট, এই যে মুদ্রানীতি দিল গভর্নর সাহেব গতকাল, সেখানে দেখেন কিন্তু প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ কিন্তু কমিয়ে রাখা হয়েছে। যেটা এটা কমতে কমতে যেটা 12-13 ছিল সেখানে এসে এখন 6-7-এর ইয়েতে ঘুরপাক খাচ্ছে। তো আপনার যদি বিনিয়োগ একটা জিনিস, এখন মুদ্রানীতির আরেকটা বিনিয়োগ তো আমাদের দেশে যেহেতু প্রাইভেট সেক্টরের যে বিনিয়োগের টাকাটা ব্যাংক থেকেই যোগান দেওয়া হয়, হওয়া উচিত এটা অন্য জায়গার ক্যাপিটাল মার্কেট থেকে। কিন্তু আমাদের ক্যাপিটাল মার্কেটের যে অবস্থা, মানে এইটা যারা এই ব্যবসায়ীদের মহলে তো ওখানে ইনভলভ, তারা তারই একটা অংশ আবার সেটাকে ধ্বংস করেছে। ফলে ক্যাপিটাল মার্কেট থেকে তো টাকার যোগান হচ্ছে না, তখন মূলধন জোগাড় দেওয়া হলো ব্যাংক। ব্যাংক হলো স্বল্প সময়ের জন্য মানুষের কাছ থেকে টাকা নেয়, দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করে, যেটা টোটালটা রিভার্স। হ্যাঁ, এটা রিভার্স, এটা তো হয় না, কারণ সেইটা দিতে পারে না। ফলে এটা করতে গিয়ে দেখেন আপনার এই যে টাকা পয়সা লোপাট হয়ে গেল। তারপর আমাদের এখন প্রায় 35-36% হলো আপনার এনপিএল, নন পারফর্মিং লোন। ব্যাংকগুলো কোত্থেকে দেবে? তার ব্যাংকিং সেক্টরের অবস্থা, কয়েকটা ব্যাংক ছাড়া সবাই কিন্তু তারল্য সংকটে আছে, অনেকটা ঢুকছে। আর কতগুলো তো একদম নিশ্চল তলানিতে, ওগুলো থেকে মানুষ টাকা করি পাচ্ছে না। আপনারা দেখেন রাস্তাঘাটে তো প্রসেশন হচ্ছে টাকার জন্য। কালকেও চিটাগাঁয়ে হয়েছে, বিনিয়োগকারীরা টাকা পাচ্ছেন না। এখন বিনিয়োগ তো হতে হবে, প্রাইভেট সেক্টরে বিনিয়োগ না হলে আপনার কর্মসংস্থান হবে না। আমাদের যেটার মূল হলো কৃষির কিন্তু অবদান জিডিপিতে কমে যাচ্ছে, কিন্তু এখনো সে নাম্বার 1 এমপ্লয়ার হিসাবে ওই সেক্টরটা। সেখানে তো আর কদ্দূর হবে? এখন আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে আমাদের সার্ভিস সেক্টরটা ভালো, কিন্তু সার্ভিস সেক্টরকেও ওইভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করে না। আপনার ম্যানুফ্যাকচারিংয়ে যদি বিনিয়োগ না হয় তো কর্মসংস্থান হবে না। এখন সরকারের যে মুদ্রানীতি কালকে দিল, সেটা তো ওই বিনিয়োগ বান্ধব না। আবার সেখানে দেখেন আপনি এই বাংলাদেশ ব্যাংকেও দোষ দেওয়া খুব ডিফিকাল্ট, তার তো মেজর কনসার্ন থাকে ইনফ্লেশন। আপনার যখন যদি মুদ্রাস্ফীতি এখন প্রায় 10-এর কাছাকাছি ঘোরাঘুরি করতেছে, এটা তো কমছে না, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা 8 নেমে 8 হইলো 8, সেটা অনেক তো 11 তো চলে গেছিল, যেটাই হিস্ট্রিক্যালি আমাদের 5-6%-এর মধ্যে থাকতো। কিন্তু এখন যেই পর্যায়ে গেছে, এটা তো নামানো দরকার। সেন্ট্রাল ব্যাংক সেইটি চেষ্টাই করছে যে আপনার একটু ওই সংকোচনমূলক মুদ্রানীতি তারা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই বাংলাদেশের মুদ্রানীতি আর ইনফ্লেশনের উপরে এর প্রভাব কতখানি আছে এটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। আপনি ধরুন এই 10% পলিসি রেট যেটা, এটা দীর্ঘদিন চললো, কিন্তু ইনফ্লেশনে কিন্তু ওইভাবে নেই যে মানুষ যে খুব খরচ করছে বা কিছু, সেটা তো নাই। টাকা তো এখন যেটা হয়, গভর্নমেন্টেরও আবার একটা মানে সেন্ট্রাল ব্যাংকেরও সমস্যা আছে। সে একদিকে সংকোচনমূলক মুদ্রানীতি করে, ওদিকে আবার সে ওই হাইপাওয়ার্ড মানি হোক বা বিভিন্ন ব্যাংকগুলোকে যে টাকা পয়সা ধার দিচ্ছে, এগুলো তো ইকোনমিতে আসছে, সার্কুলেশনে আসছে, এর একটা ইম্প্যাক্ট কিন্তু ওখানে থাকে। আর 2 নম্বর, আমাদের সাপ্লাই সাইড যে ডিসরাপশন, যেটার মধ্যে সমস্যা, আমাদের ওই যে একটা এই চেনের মধ্যে সমস্যার ফলে কিন্তু আমাদের মনে করেন যে যেই পটলটা 5 টাকা বিক্রি হয় সাতক্ষীরা গ্রোয়িং পয়েন্টে, সেইটা আমার এখানে 45-40 টাকা বিক্রি হবে। এইটা কেন হবে? এই যে হাত বদল এখানে, ফলে মানে শুধুই যে আপনার ওই পলিসি রেটের জন্য বা এই মানে মুদ্রাস্ফীতি এত উপরে তা না, আরো ডিস্টরশন আছে মার্কেটিং সিস্টেমের মধ্যে। মানে সাপ্লাই চেইনটা স্মুথ না হওয়ার কারণে আমাদের যেভাবে মূল্যস্ফীতিটা কমার কথা বা মূল্যস্ফীত না হওয়ার কথা, সেটি স্ফীতি হয়েই যাচ্ছে। এত হাত বদল, তারপর আপনার চাঁদাবাজি, এগুলো তো আছে, এগুলো একটা ইম্প্যাক্ট তো নেবে, পাস অন হয় টু দ্য কনজিউমার। জাহিদ ভাই, আমি আর একটু, আপনি যদি আমাকে বলেন যে সরকারের এই যে কর্মসংস্থানের যে লক্ষ্য, সেটি আপনি শুধুমাত্র বেসরকারি খাতের কথা আমরা বলি যে বেসরকারি খাত যদি সচল হয় বা উদ্যোগে হয়, বেসরকারি খাতের পক্ষ থেকে একটা
কথা বলা হচ্ছে বেশ কিছুদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকার থেকেই, যেটি যে উচ্চ সুদ দিয়ে এখনকার বিনিয়োগ ভায়াবল না বা লাভজনক না। তো সরকারি বা সেন্ট্রাল ব্যাংকের পলিসি রেট যদি 10 হয়, তাহলে সরকার গত পরশুদিনকে একটি সার্কুলার করেছে বাংলাদেশ ব্যাংক থেকে, সেটি হলো যে স্প্রেড হতে হবে 4%-এর উপরে স্প্রেড হতে পারবে না। তো 4% আর পলিসি রেট যদি 10 ধরেন, তো 10 আর 4 14। তো এরপরে সেটি যদি কমার্শিয়াল ব্যাংকগুলো লেন্ডিং করে, তাহলে এই সুদের হার আপনি কিভাবে, যেটি ব্যবসায়ীরা বলছে যে সিঙ্গেল ডিজিটে নামানো, এটি আদৌ সম্ভব কিনা, এই প্রশ্নের জবাব আমি আপনার কাছ থেকে নেব। তার আগে নেব একটি বিজ্ঞাপন বিরতি। প্রিয় দর্শক, নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার আমাদের নির্ধারিত আলোচনায়। আজকে আমাদের আলোচনার বিষয় বাজেট ও মুদ্রানীতি। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের এডিটর শামসুল হক জাহিদ। জাহিদ ভাই, আমরা যেটি বলছিলাম বিরতির আগে, তো এই অবস্থা থেকে এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? বিনিয়োগের যে প্রশ্নটা আসলো আমাদের, এখন ওই যে 10% পলিসি রেট, সেখান থেকে ব্যাংকগুলোকে আবার স্প্রেড, সব মিলে যদি 15-16-তে যায়, এখন কে বিনিয়োগ করবে? আর সবচেয়ে বড় কথা, বিনিয়োগকারী তো নাই বিশেষ ভাগের। ব্যাংকগুলো যদি এখন সেফ হলো, তারা সরকারি ইনস্ট্রুমেন্টে, বন্ড টন্ড এগুলোতে বিনিয়োগ করে, কারণ ঝক্কি জুটি নেই, সে তার প্রফিট ওখান থেকে পেয়ে যাবে। অনেকগুলো ব্যাংক সেগুলোই করে, আর কিছু কিছু ব্যাংক তারা মোটামুটি কনজিউমার লোন, এই সমস্ত যেগুলো সহজেই হয়, ওতে কোনো কর্মসংস্থান তৈরি হওয়ার সুযোগ কম। এখন এই পর্যায়ে আরেকটা জিনিস আমার খেয়াল রাখতে হবে, যে যারা মেজর প্লেয়ার ইন দ্য ইকোনমি, মানে ম্যানুফ্যাকচারিংয়ে, তারা হয়তো কোনো মানে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কেউ পালিয়ে আছে, কেউ জেলে আছে, এই সমস্ত কারণে একটা বরং আপনার একটা হিসেব করলে দেখবেন যে ম্যানুফ্যাকচারিংয়ে বোধহয় জব লস হয়েছে। এই যে কয়েকটি কাগজে আজকেও বলা হচ্ছিল যে 550টি কারখানা বন্ধ। আমাদের কাগজেই একটা প্রায় সপ্তাহখানিক আগেই একটা রিপোর্ট হয়েছিল যে এই ইন্ডাস্ট্রিয়াল বেলগুলোর, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাছে কিন্তু ওগুলোর ইনফরমেশন থাকে। তখন সেখান থেকে বলেছে যে এতটি কারখানা এবং এত হাজার শ্রমিক কর্মহীন হয়ে গেছে। এখন এরকম আপনারা তো দেখেন প্রতিদিনই রাস্তাঘাটে যারা বিশেষ করে গার্মেন্টস শ্রমিক, তারা কিন্তু মিছিল মিটিং এগুলো করতেছে, তারপর অবরোধ করতেছে। এর কারণ হলো যে তারা কর্মহীন। এখন আপনার নতুন কর্মসৃষ্টি তো দূরের কথা, আপনার যারা চাকরিতে ছিল তাদের চাকরি হারা। এটার মূল কারণ যে ওই যে আপনার অনেক মেজর প্লেয়ার কিন্তু এখন অনুপস্থিত, এবং আপনি আবার টেকনিক্যাল কারণে বা রাজনৈতিক কারণে আপনি তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া, যেমন আপনারা দেখেন এই যে 5টি ব্যাংক যেগুলো মার্জ করা হলো, 5টা ইসলামী ব্যাংক, তাদের মালিককে ফিরিয়ে আনা হবে, এইটা নিয়ে কি হইচই একটা, ওই যে 18A, হ্যাঁ, যে ব্যাংক রেজুলেশন অ্যাক্ট, সেটা সরকারকে কিন্তু বাদ দিতে হলো, কারণ এত মানে এটা খুব সেনসিটিভ একটা তীব্র সমালোচনা, সরকারকে পিছু হটতে হয়েছে। মানে এটা খুব একটা ডিফিকাল্ট সিচুয়েশন। আপনি যদি ধরেন জব ক্রিয়েশন হবে হয়তো, কিন্তু যেভাবে মানে হওয়ার কথা, আমাদের ইকোনমির যে ডিমান্ডটা ইকোনমিতে, সেই ডিমান্ডটা পূরণ করা খুব ডিফিকাল্ট। জাহিদ ভাই, ব্যবসায়ীদের পক্ষ থেকে সবসময় বলা হয় যে উচ্চ সুদের হারে এই ব্যবসা করা সম্ভব নয়। আসলেই কি তাই? এখনকার যে সুদের হার আছে, সেই কারণেই কি বিনিয়োগ পিছিয়ে আছে, না আপনি যেটি বললেন সেটি একমাত্র কারণ? না, সেটা যেন উচ্চ সুদ একটা নিশ্চয়ই একটা কারণ। এর বাইরেও আপনার তো বারে বারে আমরা যেটা শুনি কস্ট অফ ডুইং বিজনেস, সরকারের বিভিন্ন যে পদক্ষেপ, সবচেয়ে বড় যা মনে করেন আপনি ম্যানুফ্যাকচারিংয়ে কে যাবে, অনেকগুলো ম্যানুফ্যাকচারিং যেগুলোতে গার্মেন্ট শিল্পই বলেন বা অন্যান্য বহু শিল্প আছে যেখানে জ্বালানি দরকার, আপনার গ্যাস দরকার। আপনি তো এক্সিস্টিং বহু কারখানা বন্ধ হয়ে আছে, বহু কারখানা আপনার সরকারি অনুমোদন পেয়েছে, কিন্তু তারা কয়েক বছর হয়ে গেছে তারা চালু করতে পারে না, গ্যাস নাই, জ্বালানি নাই। অতএব আপনি
একে তো এই ব্যাংক ঋণের এটা উচ্চ সুদ, তারপর আপনার জ্বালানি ইজ এ মেজর ফ্যাক্টর। এখন দেখেন আপনার যে বিদ্যুৎ তো ঢাকা শহরে আমরা বুঝতে পারছি না বিদ্যুতের কি অবস্থা, মানে মোটামুটি সেভাবে লোডশেডিং হয় না, কিন্তু গ্রামে গঞ্জে তো এখন ওই রাস্তা অবরোধ করতেছে আপনার বিদ্যুতের জন্য। আসলে অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট সিচুয়েশন। ব্যবসা করা এবং বিনিয়োগ করার মধ্যে প্রতিবন্ধকতা অবস্টেকল তার টু মেনি, এইটাকে রিমুভ করা জন্য যে মেকানিজম দরকার, যে দরকার, আশা করি এটা হবে, কিন্তু সহজে হবে না। তো যদি সেটি না হয়, আমরা দেখলাম যে চায়নাতে গিয়ে প্রধানমন্ত্রী এবং আমাদের যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ একটি আয়োজন করেছিল, সেখানটাতে চাইনিজ বিনিয়োগকারীদেরকে ইনভাইট করেছিল এবং প্রধানমন্ত্রীও বলেছে সব সুবিধা দেওয়া হবে। তো এখন যে অবস্থা চলছে সেটিকে ওভারকাম না করে এই বিদেশি বিনিয়োগকারীদের ইনভাইট করা এবং তাদেরকে সব রকম প্রতিশ্রুতি দেওয়া কতটা যুক্তিযুক্ত? মানে বিদেশি বিনিয়োগকারী এবং বাংলাদেশি বিনিয়োগকারী এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, তাদের ট্রিটমেন্টও বোধহয় একটু ডিফারেন্ট হয়। যেহেতু তারা যদি চায়না যারা বিনিয়োগকারী তারা যদি আসে, সরকার তাদেরকে ইনভাইট করেছেন, ভালো প্রেজেন্টেশন হয়েছে, যেটা তারা আসলে তো তাদের জন্য একটা অর্থনৈতিক অঞ্চল হবে, সেখানে অনেক কিছু এনশিওর থাকবে। এবং ওই যে তাদের যে সমস্যাগুলো, যে বেইজিংয়ে একটা বিডা একটা সেন্টার করবে, যে ওয়ান স্টপ সার্ভিস, সেখানে সব কিছু ওখানে করে এখানে এসে তারা বিনিয়োগ করবে। এখন দেশে বিনিয়োগকারীরা তো ওই সুবিধা পাচ্ছে না, তাদের তো পদে পদে ভুগতে হয়, তার জ্বালানি নাই, নাই, তারপর সরকারি দপ্তরে যাইতে হয়, ব্যুরোক্রেটিক যে সমস্যা, এগুলো তো থেকেই যায়। তারপর ফলে বিদেশি বিনিয়োগকারী দেখেন, আমাদের দেশে তো কতগুলো আছে, মানে জোন আছে, বিদেশিরা অনেকে অপারেট করতেছে জোনগুলো, সেই জোনগুলোতে তারা যে সমস্যাটা তাদের নিশ্চয়ই কম, তারা তো সেখান থেকে এক্সপোর্ট করতেছে, কিন্তু দেশীয় বিনিয়োগকারীদের জন্য সমস্যাটা একটু বেশি মনে হয়। তো আপনি আমার সরকার যেভাবে বিনিয়োগকারীর কথা বলছে, আকৃষ্ট করা বলছে, লোকাল ইনভেস্টররা যদি ইনভেস্ট না করে তাহলে বিদেশি বিনিয়োগকারীরা কে এগিয়ে আসবে? কারণ বিদেশি বিনিয়োগ যখন আনতে চায়, একটি নর্মাল ফেনোমেনা হচ্ছে যে ইন্টারনাল ইনভেস্টমেন্ট সিনারিওটা তারা দেখতে চায়। তো ইন্টারনাল ইনভেস্টমেন্ট সিনারিও যদি পজিটিভ না হয়, তাহলে ইন্টারন্যাশনাল বা বাইরের দেশ থেকে বিনিয়োগ কি আসা ইতিবাচক হবে মনে করেন? এটা না, কারণ ওই যে আপনি যেটা বললেন, বিদেশি বিনিয়োগকারীরাই প্রথমে দেখে যে দেশীয় বিনিয়োগকারীদের এক্সপিরিয়েন্সটা কি, তারপর আরেকটা দেখে যারা বিদেশি বিনিয়োগকারী অলরেডি ওখানে অপারেট করতেছে তাদের এক্সপিরিয়েন্স কি, দুটো মিলিয়েই তারা তাদের ইনভেস্টমেন্ট ডিসিশন নেয়। তো সেখানে হয়তো বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু এখানে তারা কিন্তু বাংলাদেশে একটা জায়গা মার্কেট যেখানে তারা প্রফিট করে, যারা এক্সপোর্ট প্রসেসিংয়ে নাই, যারা পুরাতন বিনিয়োগকারী বিদেশে যারা এখানে করেন, ধরেন গিয়ে সার্ভিসেস সেক্টর হোক বা ম্যানুফ্যাকচারিং হোক, তারা রিটার্ন ভালো পাচ্ছে। কিন্তু নতুন করে এসে যদি কোনো বিনিয়োগ করি, তার জন্য কিন্তু সমস্যার, দেশি বিনিয়োগকারী বেশি সমস্যা, ইভেন বিদেশি বিনিয়োগকারী যদি বাইরে থাকে, ওই জোন, ইন্ডাস্ট্রিয়াল জোন বা ইকোনমিক জোনের বাইরে থাকে, তাদের জন্য খুব সুখকর নয় আর কি অভিজ্ঞতা। তো সেই অভিজ্ঞতা থেকে পরিবর্তন চাইছে সরকার, এবং যেটি আমরা দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংক 60,000 কোটি টাকা একটা স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে অভ্যন্তরীণ যারা পুরনো ব্যবসায়ী বা শিল্পপতি তাদের। এই দুয়ে মিলে হয়তো সরকার লক্ষ্যে পৌঁছতে চাইছে। আমরা সেই লক্ষ্যে পৌঁছে যাক সরকার, এবং বাজেট যেটি দিয়েছে সেটি পরিপূর্ণ কার্যকর হোক, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আলোচনা শেষ করছি। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোচনা শেষ করছি এখানটাতে। শেষ করার আগে শুধু জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইম সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময় সরাসরি সম্প্রচার হয়ে থাকে। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।